আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু লালমনিরহাট। আমরা চলে আসছি লালমনিরহাট ভ্রমণে। লালমনিরহাট ভ্রমণের প্রথম দিন আমরা শুরু করছি পাটগ্রাম থেকে। এখন আমি দাঁড়িয়ে আছি পাটগ্রাম রেল স্টেশনে। পাশে দাঁড়িয়ে আছে করতোয়া এক্সপ্রেস। লালমনিরহাট থেকে চলে যাবে বুড়িমারি সীমান্তে, কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে। আর আমরা প্ল্যাটফর্ম ঘুরে চলে যাব পাটগ্রামের যেসব দর্শনীয় স্থান আছে সেগুলি দেখার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার সাথে পাটগ্রাম এনজয় করুন। চলুন আমরা পাটগ্রাম ঘুরতে বেরিয়ে পড়ি, আসুন। পাটগ্রামে এসে পেয়ে গেছি একজন ছোট ভাইকে। তিনি আমার একজন নিয়মিত দর্শক, একদম প্রথম থেকে তিনি আমার সব ভিডিও দেখেন। ভাই আমাকে দেখে আমার সাথে কথা বললেন, তো ভাইয়ের সাথে পরিচিত হই, আপনাদেরকে পরিচিত করে দিই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম ভাইয়ার? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সোহেল রানা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সোহেল রানা ভাইকে নিয়ে আমরা একটু ঘুরি, চলেন সোহেল ভাই, আমরা একটু সামনে বসি, চা খাই, গল্প করি। ইতিমধ্যে ট্রেন কিন্তু ছেড়ে দিচ্ছে বুড়িমারির উদ্দেশ্যে। বুড়িমারি যেতে কত সময় লাগে পাটগ্রাম থেকে? 10 থেকে 15 মিনিটের মতো লাগে। 10 থেকে 15 মিনিট। তারপরে ওখান থেকে আবার ইঞ্জিন ঘুরিয়ে আবার রওনা দেবে। 45 মিনিট লাগবে। এই ট্রেনটা যাবে বুড়িমারি থেকে সান্তাহার পর্যন্ত। ফুল 1 ঘন্টা পর ব্যাক করবে ট্রেন। আচ্ছা, বুড়িমারি সান্তাহার রুটে চলাচলকারী করতোয়া এক্সপ্রেস ট্রেন এখন যাচ্ছে বুড়িমারির উদ্দেশ্যে। আমরা চা খাবো। ভাইজান, চা কি হচ্ছে? আমাদের একটু লাল রঙের চা দেন, লাল চা। স্টেশনের পাশেই ভাইয়ের ছোট্ট সুন্দর চায়ের দোকান। ভাইয়ের কাছ থেকে 1 কাপ লাল চা খেয়ে আমরা ভ্রমণে বের হব। চমৎকার চা। স্টেশন থেকে বের হয়ে এখন আমরা রওনা দিলাম এখানকার ঐতিহ্যবাহী পাটেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। যে পাটেশ্বরী মন্দিরের নামে এই এলাকার নামকরণ করা হয়েছিল পাটগ্রাম। চলুন পাটেশ্বরী মন্দিরের দিকে রওনা দিই। সোহেল ভাইয়ের বাইক নিয়ে আমরা রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। এটাই তো সেই পাটেশ্বরী মন্দির। জি জি। এই মন্দিরের নামেই আপনাদের এলাকার নামকরণ করা হয়। ওই যে ওইদিকে মূল মন্দিরের কাজ চলতেছে। ঠিক আছে, আমরা চলে আসছি পাটেশ্বরী মন্দিরে। দাদা, আপনাদের পুরাতন মন্দির কোনটা? এইটাই। এটার বয়স কত বছর? এই যে এইখানে এটা নির্মাণ সাল, এই যে দোয়া আছে যে নির্মাণ। আচ্ছা, 1866 খ্রিস্টাব্দ নির্মাণ সাল। আচ্ছা। এর আগেও মনে করেন এখানে এই মন্দিরটা আগে টিনের ছিল, তার আগে খড়ের ছিল। খড়েরও ছিল একটা সময়ে। আর এই মন্দিরের নাম অনুসারেই এই পাটগ্রামের নাম। এই মন্দির নাম অনুসারে। এটা হচ্ছে পাটগ্রামের একটা রেল ক্রস। পাশে এক কাকা বসে পিঠা ভাজতেছে, ভাপা পিঠা। তার মানে বোঝা যাচ্ছে এলাকায় শীতের আগমন শুরু হয়ে গেছে, ভাপা পিঠাও বেচা বিক্রি শুরু হয়ে গেছে। পিঠা কত করে বিক্রি করেন কাকা? 10 টাকা। এখন 10 টাকা করে। এটা কি চাল, আতপ না সেদ্ধ চালই? সেদ্ধ চাল।
কয়টা পর্যন্ত বিক্রি করেন রাত? আজ মোটামুটি 12টা। 12টা। রাত 12টা পর্যন্ত যা চাউল নিয়ে আসছেন শেষ হয়ে যাবে না, ইনশাল্লাহ পরে আসতে চাই। ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে। চাম্পা কলা, দেন আমাকে দেন। চাম্পা কলা না এটা? আচ্ছা, বাজার ইলেগুলো আর হবে না। 15 টাকা হালি। এক হালি দেন। হ্যাঁ খালি। হ্যাঁ হ্যাঁ, এক হালিই দেন। গতকাল আমরা এসেছিলাম লালমনিরহাটের পাটগ্রামে। পাটগ্রাম ঘুরেছিলাম, গতকালকে যতটুকু আমরা সম্ভব হয়েছিল ঘুরে দেখেছি। আজ সকালবেলায় একদম ফ্রেশ হয়ে বের হয়ে পড়েছি। সকালে ব্রেকফাস্ট করলাম বাজারে এসে, পাটগ্রাম বাজারে। তারপরে চলে আসছি ধরলা নদী দেখার জন্য। লালমনিরহাট পাটগ্রামের পাশ দিয়ে এই ধরলা নদী প্রবাহিত হচ্ছে। ভারত থেকে এসে লালমনিরহাটের ভিতর দিয়ে এদিক দিয়ে প্রবাহিত হয়ে পরবর্তীতে তিস্তা নদীতে পতিত হয়েছে। সামনেই একটা ব্রিজ, ব্রিজের উপর দিয়ে যানবাহন যাতায়াত করতেছে। আর এই যে ধরলা নদী, পানি একদমই নাই বললেই চলে, একদমই শুকিয়ে গেছে, খুবই সামান্য পানি। আর শুকনো মৌসুমে এদিক দিয়ে একদম চর পড়ে যায়, তখন নাকি এই সাইডটাতে ধানের চাষ হয়। স্থানীয় মানুষজনের সাথে কথা বলে যেটা জানলাম, প্রচুর ধান আবাদ হয় এই নদীতে শুকনো মৌসুমে। পাটগ্রাম ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদেরকে আমরা অবশিষ্ট যে পর্যটক জায়গাগুলি আছে বা ভ্রমণের জন্য সুন্দর জায়গাগুলি আছে সেই জায়গাগুলি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো থাকুন আমাদের সাথে, ঘুরে দেখুন লালমনিরহাটের পাটগ্রামের দর্শনীয় স্থানগুলি। পাটগ্রাম থেকে এখন আমরা রওনা দিয়েছি বাংলাদেশের অন্যতম বৃহত্তম স্থলবন্দর বুড়িমারির উদ্দেশ্যে। সীমান্ত দেখব, চলুন। অটো রওনা দিয়েছে আমাদেরকে নিয়ে, আর খুব একটা বেশি সময় লাগবে না। এখন বেজে গেছে প্রায় 12টা 45 মিনিট। অল্প সময়ের ভিতরেই আমরা যে পৌঁছাবো বুড়িমারি স্থলবন্দরে। ভাই আমাদেরকে পাটগ্রাম থেকে নিয়ে এসে নামিয়ে দিলেন বুড়িমারি বাজারে। সীমান্ত কিন্তু বা স্থলবন্দর কিন্তু আরেকটু সামনে, 3 কিলো, এখান থেকে 3 কিলো ডিস্টেন্স। আমাদেরকে যেতে হবে এই সমস্ত ভ্যানে, জনপ্রতি ভাড়া নাকি 10 টাকা করে। আমরা এই ভ্যানগুলোতে চড়ে চলে যাব এখন স্থলবন্দরে। এটা হলো বুড়িমারি বাজার, বটতলা। আমরা যাব এখন সীমান্তে স্থলবন্দরে। কত করে ভাড়া? জনপ্রতি ভাড়া 10 টাকা। 10 টাকা ভাড়া। এটা কি মেশিনে চলে না? হ্যাঁ, মেশিনে চলে। আচ্ছা, লালমনিরহাটের বুড়িমারিতে এরকম অসংখ্য পাথর ভাঙানোর মানে স্টোন ক্র্যাশিং মিল যেগুলো সেগুলো আছে। এখানে পাথর ভাঙানো হচ্ছে, আর এখান থেকেই পাথরগুলো চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। পিছনে পাথর ভাঙানো হচ্ছে আর এখানে এসে স্তূপাকৃতি করা হচ্ছে। তারপরে এখান থেকে বাছাই করা হয় ছোট ছোট পাথর, যেগুলো ভাঙানোর পর সেগুলো এক পাশে রাখা হচ্ছে, আর একদমই যেটা মিহিদানা সেটা ওই পাশে জমা করা হচ্ছে। প্রতিদিন কি পরিমাণ ভাঙান আপনারা পাথর?
তারপরে সারা বাংলাদেশে এখান থেকে চলে যাবে। ভাঙানোর পরে কয়টা ভাগে ভাগ করা হয় পাথরগুলো? 4 ভাগে। প্রথমে একটা বড় আর একদম লাস্টে মিহি। আচ্ছা, এই 4টা ভাগে ভাগ করা হয়। রাস্তার কাজে ওইটা ব্যবহার হয়। রাস্তা, বড় বড় ইমারত, আপনার ইচ্ছা, যে কোনো মাপ দিয়ে তৈরি করা যায়। এখান থেকেই সব বাস ছাড়ে না কাকা? ঢাকার কোচ এখান থেকেই ছাড়ে। ঢাকা থেকে যারা আসতে চাচ্ছেন বুড়িমারি স্থলবন্দরে, তারা সরাসরি বাসে এসে এই একদম ল্যান্ডপোর্টেই নামতে পারবেন। পাশে আবাসিক হোটেলও আছে। হোটেলে থেকে রাত্রি যাপন করে তারপরে আপনারা ইমিগ্রেশন ক্রস করে ভারতে চলে যেতে পারবেন বেড়ানোর উদ্দেশ্যে। তবে অবশ্যই সঙ্গে পাসপোর্ট, ভিসা সব কিছু নিয়ে আসতে হবে আপনাদেরকে। প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস সব সাথে রাখতে হবে। আমরা এখন রওনা দিয়েছি বেরিবাঁধের উদ্দেশ্যে, একদমই 0 পয়েন্ট, যেটা বাঁধের মাথাতে। ওই পাশে ওইটা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন। আমার পিছনে ধরলা নদী ভারত থেকে প্রবেশ করেছে এই পথে বাংলাদেশে। আর নদীতে দেখতেই পাচ্ছেন অসংখ্য নৌকা। এই নৌকাগুলোতে নদী থেকে বালু আহরণ করা হচ্ছে। এটা কিন্তু চিকন বালু না, একটু মোটা বালু। ধরলা নদীর পাড়ে বসে আছি পাথরের উপরে। চমৎকার স্নিগ্ধ শান্ত পরিবেশ এখানে। নৌকা চলছে নদীর বুকে আর নদী থেকে বালু উত্তোলন করতেছে। আমরা পাটগ্রাম থেকে আসার পথে আপনাদেরকে প্রথমে যে নদীটা দেখিয়েছিলাম ধরলা নদী, সেই নদী হচ্ছে এই নদী ধরলা নদী। এপাশে ভারত থেকে এই নদী বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরে আমরা যতটুকু জেনেছি আবার নাকি এটা ভারতে প্রবেশ করেছে। ভারতে প্রবেশ করে পরবর্তীতে আবার লালমনিরহাটের আরেক পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই ধরলা নদী। পানি কিন্তু খুবই স্বচ্ছ আর বেশ ঠান্ডা, একদম ঠান্ডা পানি বয়ে নিয়ে আসতেছে নদী। স্বচ্ছ পানি একদম নদীর তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। নদী থেকে বালু সংগ্রহ করে এবার পাড়ে নিয়ে এসে জমা করতেছে ভাইরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা দিয়েই বালু তোলেন না? এটাই হচ্ছে বালু তোলার যন্ত্র। এক নৌকা পুরো তুলে নিয়ে আসলেন। এটা তো মোটা বালু না? সিলেকশন বালু, মোটাটা। এটা কিন্তু খুবই ভালো বালু। ইমারত নির্মাণের কাজে এই বালু ব্যবহার করা হয়। পাথরে বালু। এটা কেমন দামে বিক্রি হয় এখানে? ভাড়া পৌঁছানো সহ হিসাব। ও, 9 থেকে 10 টাকা সেফটির মধ্যে বেচা বিক্রি হয় পৌঁছানো পর্যন্ত।
আচ্ছা, বাংলাদেশের সীমানা কতটুকু? নদীর ওই পারেরটা কি বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ, চা বাগান দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 4 হতে 5 কিলোমিটার বাংলাদেশের অংশ। ও আচ্ছা, তার মানে নদীর ওই পারেও আমরা যেতে পারবো। এটা পুরোটাই পুরাটাই বাংলাদেশ। আচ্ছা, ওই গ্রামটার নাম কি? ওই গ্রামটার নাম হচ্ছে ওইদিকে ওটা বলে দেখা যায় যে মাস্টারপাড়া। মাস্টারপাড়া বলে। তাহলে এটাই হচ্ছে লালমনিরহাটের শেষ গ্রাম, মানে বাংলাদেশের শেষ গ্রাম। শেষ গ্রাম এটা। আমরা কিন্তু একদম বাংলাদেশের শেষ সীমানায় চলে আসছি। আর সামনে যে নদীর ওই পারের গ্রামটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম। ভাইদের কাছে যেটা আমরা জানতে পারলাম, সেই গ্রামের নাম মাস্টারপাড়া। দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ সীমানায়, লালমনিরহাট জেলার বুড়িমারি স্থলবন্দরে। আমার পিছনে ধরলা নদী, ধরলা নদীর পাড়েই এখন আমাদের অবস্থান। নদী থেকে প্রচুর বালু উত্তোলন করা হচ্ছে। এই অঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক বা এই এলাকার মানুষের জীবিকার আরেকটি অন্যতম উৎস নদী থেকে এই বালু আহরণ এবং সেই সাথে পাথর ভাঙানো। আর এই যে নদী, ধরলা নদী দেখতে পাচ্ছেন, নদীর ওই পাশে বাংলাদেশের শেষ গ্রাম মাস্টারপাড়া, এবং তারপর থেকে কিন্তু ভারতের অংশ। একদম আন্তর্জাতিক সীমানার কাছাকাছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আপনাদের জন্য এই ভিডিও নির্মাণ করছি। চলে আসছি একদমই ভারতের কাছাকাছি, যেহেতু আমার কাছে পাসপোর্ট এই মুহূর্তে নাই, ভিসাও নাই। যদি কখনো আবার ভারতের ভিসা পেয়ে যাই, হয়তো তখন যাওয়া সম্ভব হবে, কিন্তু এখন আর ভারতে যাচ্ছি না। ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভ্রমণ পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।